প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইনসাইট পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের আলোচনার শিরোনাম রাজনৈতিক সংস্কৃতির হাল। বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া, সমঝোতা কিংবা বিরুদ্ধাচরণ, সব মিলিয়ে বাংলাদেশের সেই গোড়াপত্তন থেকে শুরু করে ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত পদচারণায় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির হাল কেমন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া কেমন, সমঝোতার মানসিকতাই বা কেমন, আর আলোচনার পথই বা কি যখন দুটি বড় রাজনৈতিক দল দুই দিকে রাজনীতি করছে। আমরা এই বিষয়টা আলোচনা করতে চাই। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন জনাব এস.এম. কামাল হোসেন, সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এক কথায় যদি একটু বলি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখন কেমন? যে সংস্কৃতির মধ্যে সহিষ্ণুতার কথা বলা হয়, আলোচনার কিংবা একটি সমঝোতার কথা বলা হয়, বিরুদ্ধাচরণ না করে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথা বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক বড় ছোট নির্বিশেষে রাজনীতিবিদদের মধ্যে সেই মানসিকতা এখন কোন পর্যায়ে? ধন্যবাদ আপনাকে। আসলে এক কথায় বলতে গেলে আমি উপস্থিত মতো এটাই বুঝি। দেখুন, আমরা একটা বিভিন্ন সংকটের সময় বলি না যে এটা বাঁচাও, ওটা বাঁচাও, দেশ বাঁচাও, বা আরও অনেক কথা যখন বলি, ঠিক যে মুহূর্তে আপনি এই প্রশ্নটা ছুড়ে দিলেন, আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে একটা বড় স্লোগান উচ্চারণ করা দরকার, সেটা হচ্ছে রাজনীতি বাঁচাও। এই কথার মধ্য দিয়েই আমাদের বিবেচনায় রাজনীতির হাল বোঝা যায়। মানে রাজনীতি গাড্ডায় পড়ে গেছে, এবং এটা গাড্ডায় পড়ার অনেকগুলো উপসর্গের মধ্যে একটা হচ্ছে যে তার যে সংস্কৃতির কথা বলছেন, এই সংস্কৃতিটা সহিষ্ণুতা পরের বিষয়, এইটা আসলে একেবারেই আজকে ডেটোরেট করে গেছে। এমনকি বাংলাদেশ সে তার আগেও সেই আপনি পুরো আমল যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় যদি দেখেন, যেটা ছিল এখন সেটি নাই। শেষ কথা সংক্ষেপে এটাই। এটা হয় কি জানেন, দেখেন রাজনীতিটা এটা একটু তাত্ত্বিক কথা হয়ে যায়। রাজনীতি হচ্ছে উপরিকাঠামো, ভিত্তি কাঠামো হচ্ছে অর্থনীতি। আমরা যে রাজনীতি করি, এবং রাজনীতি তো একটা বিজ্ঞান, সেটা পড়তে যেয়ে শিখেছি রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ। তা আপনি অর্থনীতিটা যখন লুটেরাদের হাতে বন্দী হয়ে যায়, এবং অর্থনৈতিক ধারাটাই যখন এটা লুটপাটটাই প্রধান উপসর্গ হয়, এবং সেটার উপর ভিত্তি করে যে রাজনীতিটা গড়ে ওঠে, বাংলাদেশে বাজার অর্থনীতি, লুটপাটের ধারার রাজনীতিটাও এখানে হয়ে গেছে। তো ওই ধরনের রাজনীতি যখন থাকে এই ধরনের অর্থনীতির উপর ভিত্তি করে, তখন কিন্তু আপনি যে সংস্কৃতি যেটা পরস্পরের সহিষ্ণুতা বাড়াবে এবং সবাই মিলে একটা ভালো মানে যার যার রাজনীতিকে অগ্রসর করবে, সেইটা আর থাকে না। এখন সেটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এটাকে নতুন করেই রিবিল করা ছাড়া মানে সেই মিনিমাম ঐতিহ্যের ধারায় ফিরে আনা সম্ভব বলে আমরা এটা দেখতে পাচ্ছি না। কিন্তু বৈশ্বিক যে অর্থনৈতিক বাস্তবতা, মানে বাজার ইকোনমির যে মার্কেট ইকোনমি কিংবা বাজার অর্থনীতির যে পরিস্ফুটন, আস্ফালন না বলে যদি বলি পরিস্ফুটন, সেই বাস্তবতায় কি বাংলাদেশ খুব বেশি আলাদা? না, আপনি প্রথম কথা হচ্ছে বাংলাদেশ যেহেতু ওই অর্থনীতির মধ্যে আছে, তাহলে তা আলাদা আপনি ভাববেন কিভাবে? আলাদা না। যার জন্য আপনি দেখবেন, এখন আমি জাস্ট বেশি উদাহরণ দেওয়া দরকার, আপনি পার্শ্ববর্তী দেশের উদাহরণটা দেখেন, যে একই ধারার অর্থনীতিতেও তারা যেহেতু আছে এখন আরও বেশি, তাহলে তাদেরও ফলটা দেখেন। আগে যে তাদের গণতন্ত্র, গণতান্ত্রিক ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য বলা হইতো, এবারও আপনি দেখেন সেটা অনিবার্যভাবে কোথায় চলে গেছে। তা সুতরাং বাংলাদেশ আলাদা কি আলাদা না, তার থেকে বড় কথা হচ্ছে আপনি ওই ধারায় আনলে আপনি অনিবার্যভাবে আজকে যে আলোচনার আপনি মানে ঠিক করলেন, টপিক্সটা ঠিক করলেন, ওই জায়গাটায় গাড্ডায় পড়বে, সেই গাড্ডাটাই পড়ে গেছে। আপনি দেখেন সেটা তো আপনি পাবেন না। এই কারণে আরেকটা ছোট করে বলি, সেটা হচ্ছে আমরা যে পরস্পর সহিষ্ণুতার যে সংস্কৃতির কথাটা যদি আপনি বলেন, তার একটা বড় ব্যাপার হচ্ছে কি, আচ্ছা তোমার মত তুমি বলবা, আমার মত আমি বলবো, এবং অধিকাংশ জনগণ যেটা পোষণ করবে সেই ধারা আমরা আগাবো, এবং পারস্পরিক সম্পর্কটা ঠিক থাকবে। সেটা হয় কখন? মিনিমাম যদি নীতি নৈতিকতার ধারাটা একটা অন্যতম প্রধান হয়ে থাকে, যার যার নীতি নৈতিকতা থাকবে, কিন্তু ওইটা থাকতে হবে। কিন্তু যদি হয় রাজনীতির একটা প্রধান ব্যাপার হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা, যেন তেন প্রকারে আধিপত্য বিস্তার করা, যেন তেন প্রকারে অর্থ আদায় করা, যেন তেন প্রকারে একজন আরেকজনকে একেবারে কি বলে শেষ করে দেওয়া, মানে এই ধরনের অ্যাটিটিউডগুলো যখন থাকে, চলে আসে, আপনি এটা
একদিনের না, আমি বলছি দীর্ঘদিনের প্রক্রিয়ায়, তখন কিন্তু অনিবার্যভাবে এইটা ফেল করে যায় এবং যে ধরনের সংস্কৃতির কথা আমরা বিবেচনা করি সেটা থাকে না। এবং শুধু থাকে না তা না, আমরা একসময় ওত নিয়েও লেখাপড়া করেও স্বাক্ষর করার পরে এটা রক্ষা করতে পারিনি। আমি এই প্রসঙ্গক্রমে খালি এই তথ্যটাও জানিয়ে দিই, পুরনো তথ্য অজস্রবার আলোচনা, তারপরেও বলি। ধরুন বাংলাদেশে আমাদের সবচেয়ে একটা বড় ঐক্যমত্য কখন হয়েছিল? মুক্তিযুদ্ধের সময়। হ্যাঁ, বিরোধিতাকারীরা তো ছিল, তারপরে সবচেয়ে বড় ঐক্যমত্য ছিল। সে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করলাম, দেশটা স্বাধীন হলো দীর্ঘ ধারাবাহিকতায়। আমি ফলাফল বা পরেরটা নিয়ে আলোচনায় গেলাম না। এরপর আরেকটা ঐক্যমত হয়েছিল কখন? এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা 3 জোটের রূপরেখা সহ যে আলোচনা হয়েছিল 90-এ, এটা তো ঐক্যমত। এর থেকে পরে তো আর কোনো বড় ঐক্যমত হয়নি। সেই ঐক্যমতে খেয়াল করবেন ওইখানে আচরণবিধিতে কিন্তু একটা বড় কথা ছিল, যার সিগনেটারি আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, মানে এই দলগুলো এরশাদ এবং রাজাকাররা বাদ দিয়ে। তাহলে সেইখানে কিন্তু ছিল কি জানেন, একটা শেষ দিকে ছিল যে আমাদের মধ্যে পরস্পরের যদি কোনো সংকট হয় তাহলে আলাপ আলোচনার মধ্যে আমরা মীমাংসা করব। তাহলে এইটা কিন্তু ছিল। কিন্তু এইটা হুট করে একটাই আপনি আশা করতে পারবেন না, কখন জানেন? কারণ এর আগে আরও 3টা কথা আমি খালি উল্লেখ করি, অনেকগুলো ছিল। প্রথম তো ছিল একটা ভালো নির্বাচন করব, দক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলব, এটা ছিল প্রধান। তারপর আচরণবিধিতে একটা ছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ধারাকে পুনঃপ্রতিষ্ঠা করব। আর একটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ যদি সাম্প্রদায়িক প্রচার করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। তারপরে ছিল পরস্পর যদি কোনো সংকট হয় আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব, পরস্পর যদি সংকট হয় আলাপ আলোচনা করে এর সমাধান করব। কিন্তু সেই অবস্থা কি আছে আপনি দেখেন? এটা তো হয় নাই। তার মানে আমি বলছি যে এই কথাটা ইচ্ছা করে আমি আনলাম, মানে ইচ্ছা করে না, মানে যে আমি তথ্য হিসাবে আনলাম যে আমরা দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতার পরে মুক্তিযুদ্ধ, তার পরবর্তী নানা ঘটনাবলী, তার মধ্য দিয়ে একটা গণতন্ত্রের সংগ্রাম, বিজয়ী হওয়া, এবং এইখানে আমরা সবাই মিলে বলেছি রাজাকার এবং স্বৈরাচার বাদ দিয়ে, যে তারা মিলে যেটা করলাম সেইখানেও যেটা আমরা ওত নিলাম, স্বাক্ষর করলাম, সেইটাও পর্যন্ত আমরা রক্ষা করতে পারলাম না। এ তো 90-এর ঘটনা। 90-এর পরে আজকে 10 আর 24 34 বছর হয়ে গেল। এই সময়কালে প্রতিটি ঘটনায় ডেটোরেট করে গেছে। এবং আজকে যে সংস্কৃতির কথা এটা আজকে দেখেন, যেটা আগে যেটা ছিল, এই ধরনের অজস্র উদাহরণ দেওয়া যায়, যে পরস্পরের খুব বিরোধী রাজনৈতিক মত, কিন্তু পরস্পরের ব্যক্তি সম্পর্কের অবনতি হয় নাই। এটা এখনো হয়তো আছে কিছুটা, কিন্তু আপনি জেনারেলি যদি বলেন সেইটাকে, এবং দৃশ্যমানতা আরও ঘটে গেছে, যার ফল আপনি দেখবেন রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা খুললে এখন দ্বিদলীয় রাজনীতির ধারার যে পারস্পরিক কথাবার্তা, সেই কথার মধ্যে কতটুকু রাজনৈতিক উপাদান আছে আর কতটুক একজন আরেকজনকে ঘায়েল করা নন পলিটিক্যাল শব্দ দিয়ে, সেটাই দেখবেন এখন বেশি। আমরা মানি না মানি এইটা অনিবার্য হয়ে গেছে। একটু আগে যে কথাগুলো বললাম আমাদের রাজনৈতিক বিবেচনায় ওই সব কারণে, তার প্রধান হচ্ছে অর্থনীতির এই যে দুর্বৃত্তায়িত ধারাটাই প্রধান হয়ে গেছে বলে এই ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন। রাজনীতিকেই কাঠগড়ায় দাঁড় করালেন জনাব প্রিন্স, এটি তার পর্যবেক্ষণ। সামগ্রিকভাবে, শুধু আওয়ামী লীগ নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিক সংস্কৃতি, রাজনৈতিক বাস্তবতা কি কাঠগড়ায় দাঁড়ানোর মতো অবস্থায় পৌঁছেছে কিনা? এটা আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচক প্রিন্স সাহেবকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। এটা প্রিন্স সাহেবের দৃষ্টিভঙ্গিতে মনে হয়, কিন্তু বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গিতে এটি মনে হয় না। এখন পত্রিকায় বা মিডিয়ার বা নিউজ, মানে আপনার ইলেকট্রনিক্স মিডিয়ার টকশোতে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করা যাচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাজনীতিটা ছিল চন্দ্রকারে। রাজনীতিটা সামরিক শাসকদের বুটের তলায় পিষ্ট হয়েছে। জিয়া, এরশাদ, খালেদা জিয়াও সামরিক শাসকদের বুটের তলায় রাজনীতিকে পিষ্ট করেছেন। খালেদা জিয়া গণতন্ত্রের লেবাস পরে জিয়া, এরশাদ স্টাইলে দেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, রাজনীতিবিদদের হত্যা করার চেষ্টা করেছেন। রাজনীতিবিদরা বিতর্ক করে, একজন আরেকজনের সমালোচনা করেন, একজন আরেকজনের বিপক্ষে বলেন, কিন্তু জিয়া থেকে খালেদা জিয়া এবং 11 সরকার, 28 বছর রাজনীতিবিদদের হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। এখন কিন্তু সেইটা হয় না, এবং তার অনেকগুলো উদাহরণ আছে। বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত জিয়া রহমান, আওয়ামী লীগের ভিতরে খন্দকার মোস্তাকরা, সেনাবাহিনীর মধ্যে জিয়া রহমান, এবং জিয়ার পথ ধরে জিয়াই রাজনীতিকে অন্ধকারের দিকে নিয়ে গেছেন, রাজনীতিকে বিরাজনীতিকরণ করেছেন,
যাই বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান, এবং সেই যাত্রা শুরু করেছে। 28 বছরের এই অন্ধকার যুগ থেকে রাজনীতিকে একটি ধারায় ফিরিয়ে এনেছেন গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা। মানুষের কথা বলার অধিকারে বিশ্বাস করেন বলেই আজ কিন্তু বাংলাদেশে কতগুলো মিডিয়া আপনি আমার চাইতে ভালো জানেন, আজকে মিডিয়াতে সরকারের কঠোর সমালোচনা হচ্ছে। আজকে বাংলাদেশের রাজনীতি দ্বিধারায় বিভক্ত। হ্যাঁ, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর যখন বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কর্মসূচি দিলেন, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু আসলেন, স্বপ্নের স্বাধীন বাংলাদেশে পা রাখলেন, এসে সরোয়ার্দী উদ্যানে গেলেন। বঙ্গবন্ধু সেই সময় শিশুর মতো কেঁদেছিলেন এবং বলেছিলেন, আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি বাংলার মানুষের পেটে ভাত না থাকে, এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার মা বোনের পরনে কাপড় না থাকে, এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বেকার ছেলেরা কাজ না পায়। এবং সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কিন্তু অর্থনৈতিক কর্মসূচি দিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। তারপর থেকে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে। বাংলাদেশের মাটিতে স্লোগান হয়েছে আমরা হব কি, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগানিস্তান। বাংলাদেশের মাটিতে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। 91 সালে পীর সাহেব যেটা বলছে, হ্যাঁ 91 সালে আমি ব্যক্তিগত মনে করি জিয়া এরশাদের ভিতরে বিন্দু মাত্র পার্থক্য নাই। কোনো কোনো ক্ষেত্রে এরশাদের চাইতে জিয়া ছিল আরও কঠোর, আরও কঠিন, আরও দুর্দর্শ। মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতেন না। এটা তার প্রমাণ সেনাবাহিনীতে শত শত মুক্তিযুদ্ধের পক্ষের অফিসার জওয়ানদের রাতের বেলা কিভাবে বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছেন। এই যে মুক্তিযুদ্ধের পক্ষে শুধু আওয়ামী লীগ না, সেদিন আওয়ামী লীগ, সিপিবি, মুক্তিযুদ্ধের পক্ষে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। প্রায় 4.5 লাখ নেতাকর্মী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গ্রেপ্তার হয়েছেন, কথা বলতে পারেন। আর একদিকে কে হয়েছে, যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধীদের জেলখানার থেকে মুক্তি দিয়েছেন, দিয়ে বাংলাদেশের রাজনীতিটাকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে নিয়েছেন সামরিক শাসকরা, জিয়া, এরশাদ, খালেদা, 3 জন। আমরা 91 সালে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করলাম। আপনি 100 দিনের মাথায় একসাথে, যেটা প্রিন্স সাহেব বললেন, আমরা 23 বঙ্গবন্ধু এমনিতে মিটিং করতে দেয়নি। 100 দিনের মাথায় 91 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর 100 দিনের মাথায় 23 বঙ্গবন্ধু এমনি টিআর সেল মেলে মিটিং বন্ধ করেছে, যেটা প্রিন্সের সমঝোতার ভিত্তিতে। একটা সেখানে বিরোধী দলের নেত্রী আহত হলেন, টিআর সেলে আমাদের শত শত কর্মী আহত হলেন। সেই তো আবার একই ধারায় জিয়া এরশাদ দ্বারা বেগম খালেদা রাজনীতি শুরু করলে এবং গণতন্ত্র হত্যার একটা ষড়যন্ত্র করলে। আজকে তো মানুষের কথা বলার অধিকার আছে। আর অর্থনীতি যেটা বলছে না, পীর সাহেবদের কথায় তারা কমিউনিস্ট পার্টি করে, তারা বুর্জোয়া রাজনীতি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে কি হয়েছে? আজকে বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতা আসার পর বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় আছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক ধারায় আছে। বাংলাদেশে এখন মঙ্গল শোভাযাত্রা হয়, এটা হতো না। বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা হয়, বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপন হয়, ভালোভাবে হয়। তো বাংলাদেশে আজকে আমি বলতে পারেন যে এই সরকারের আমলে দুর্নীতি হচ্ছে না, আমি বলি না দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। এই সরকার আমলে টাকা পাচার হচ্ছে না, আমি বলি না এই আমলে টাকা পাচার না, বিদেশে টাকা পাচার হচ্ছে, আমি অস্বীকার করি না। কিন্তু তারপরেও রাজনীতির জবাবদিহিতা আছে বলেই আজকে এই সরকার এই সংকটের মধ্যে, আপনি বিশ্বের যে দামাবা, বিশ্বের যে অর্থনৈতিক সংকট, তার মধ্যে এই সরকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের কারণে মানুষের কষ্ট হচ্ছে ভেবে 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী সরকার স্বীকার করছেন। জবাবদিহিতায় বিশ্বাস করবেন, জনগণের জবাবটা বিশ্বাস করবেন। সেই উন্নয়নের সাফল্যের অবস্থা একদিকে রেখে যদি একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলছেন মানুষের কথা বলার অধিকার আছে, কিন্তু সেই কথা বলতে গিয়ে গণমাধ্যমে আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদেরকে যে ভাষায় একে অপরকে আক্রমণ করতে আমরা দেখি, সেটি কি অন্তত ভাষাশৈলীর বিবেচনায় আপনার কাছে শোভন মনে হয়? আপনি যারা 17 এপ্রিল কি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যে সরকারের অধীনে জিয়াউর রহমান বেতন নিয়ে যুদ্ধ করেছেন, সেই 17 এপ্রিল আপনি মানেন না। আমি আপনাকে কেন মুক্তিযুদ্ধের পক্ষের দল বলবো? আমি তো এই সমালোচনা করব
জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, আমি এটা বলবো না? বিএনপি 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, বিরোধী দলের নেত্রীকে হত্যা করতে চেয়েছে। রাজনীতির বেহাল অবস্থা যদি এই সময়, তাহলে ওই অবস্থা কি? বিরোধী দলের নেতা শান্তি সমাবেশ করছেন, তাকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা ভবনে বসে তারেক জিয়া সিদ্ধান্ত নিতে করছে। তাহলে ওই আমলটা কি? যদি সেদিন শেখ হাসিনা মারা যেত, কোথায় থাকতো রাজনীতি? আমার জবাব দেন, কোথায় থাকতো রাজনীতি? আপনি পার্লামেন্টে কোনো সংসদ সদস্য মারা গেলে, রানিং পার্লামেন্টের কোনো সংসদ সদস্য মারা গেলে শোক প্রস্তাবের পর মুলতবি হয়। শায়েম কিবরিয়া মারা যাওয়ার পর সংসদে আলোচনা হতে দেয় নাই, মুলতবি হয়নি। এটা হচ্ছে সংসদের কনভেনশন। আপনি যখন কোনো পার্লামেন্টের মেম্বার মারা যায়, পরবর্তী পার্লামেন্টে যখন তাকে নিয়ে আলোচনার শেষে দোয়া করে ওই একদিনের জন্য পার্লামেন্ট মুলতবি রাখা হয়, করতে দেয়নি। আপনি, আমি এটা বলবো না তারেক জিয়া বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করছে, আমি এটা বলবো না। আপনি লুটপাট করছেন, এটা আমি বলবো না। এই আমলে লুটপাট হচ্ছে, আমি বলি বিএনপির আমল কি স্বাস্থ্যকর আমল ছিল? আজকে ধরেন 1 কেজি মরিচের দাম কত? 120 থেকে 130 টাকা। হ্যাঁ, কিন্তু বিএনপির আমলে 1 কেজি মরিচ কত? আজকে 15 বছর আগে কত ছিল? 160 টাকা। সেই সময় জিনিসপত্রের দাম বাড়েনি, কিন্তু সরকার অ্যাড্রেস করছেন, হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের কষ্ট হচ্ছে। এই সরকার তো জবাব দিতে, রাজনীতি তো আছে বলেই করে, কিন্তু বিএনপির মতো কোনো রাজনীতিই ছিল না, ইশাখার আমল ছিল। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর যা করছে, 2009-8 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাই করছে, বাংলাদেশে তাই ঘটছে। বলেন, আমি জাতির কাছে ক্ষমা চাবো তাহলে। বিএনপি 2001 সালে যা করেছে, বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে 25শে মার্চ দিনগত রাত্রে হামলা করেছিল, মানে আক্রমণ করেছিল মানুষ হত্যা করার জন্য, তারা যেমন পিশাচের মতো উন্মাদ হয়ে উঠেছিল, ঠিক বিএনপি 2001 সালে জামাত বিএনপি তাই করেছে। আওয়ামী লীগ সংখ্যালঘু আওয়ামী লীগের নেতাকর্মীদের এক কোবে হাত কেটে নিয়েছেন, কারো চোখ উঠিয়ে ফেলেছেন, কারো বালি লুট করেছেন, কারো মানে যুবতী মেয়েকে ধরে নিয়ে রেপ করেছেন, অনেক উদাহরণ। এগুলো তো হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা হিসেবে কি তাই হয়েছে? আজকে বিএনপির নেতাদের নামে মামলা, এটা বলতে পারি বিএনপির নেতারা যা করেছেন মামলা হবে না কেন? শেখ হাসিনা ক্যান্টনমেন্টে যাওয়ার অপরাধে, হুমায়ুন আজাদকে দেখতে যাওয়ার অপরাধে গাড়ি ঢুকতে দেয় না, পতাকালা গাড়ি, শান্তিপূর্ণভাবে হেঁটে গেছেন, বেরিয়ে আসার পর শেখ হাসিনা সহ 18 জনের নামে মামলা হয়। আর আপনার নির্দেশে আপনি বাস পোড়াচ্ছেন, প্রধান বিচারপতির বাড়ি হামলা হচ্ছে, সাংবাদিক পিটিয়ে আহত করছেন, পুলিশ পিটিয়ে হত্যা করছেন। আমরা প্রিন্সিপাল তো আন্দোলন করছি, কোনো আন্দোলনের সময় আমরা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ হোক, রাজনৈতিক দল হোক, সাংবাদিকদের গায়ে কেউ টাচ করে নাই, পুলিশের গায়ে কেউ টাচ করে না। পুলিশের সাথে ডিল মারামারি হয়েছে, আমরা আহত হয়েছি, পুলিশ আহত হয়েছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় পুলিশ পিটিয়ে হত্যা করা, সাংবাদিক পিটিয়ে আহত করা, অ্যাম্বুলেন্স হামলা করা, আমরা অ্যাম্বুলেন্সগুলো ছাড়িয়ে দিতাম হরতালের সময়, এগুলো তো হয়েছে। তো এগুলোর কারণে মামলা হবে না? মোহাম্মদ নাসিমকে তো পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছেন, তুফাইল আহমেদকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছেন, হাসানুল্লাহ কিনুকেরা পিটিয়ে রাস্তায় রেখে ফেলেছেন, রাশেদ খানকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছেন। ধরে নিলাম মতিয়া চৌধুরী তো একজন মহিলা জাতীয় নেতা, আপনি দোয়েল চত্বরের ছবিটা আমি দেখাই আপনার, পুলিশ এসে টান দিয়ে গায়ের কাপড়টা খুলে ফেলাই দিল। এই তো হয়েছে, আজকে তো এই ঘটনা ঘটে না। আমরা একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরে আমরা একটু দুজনেই যে প্রসঙ্গটি টেনেছেন, অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে চেতনার উপর ভিত্তি করে এগিয়েছে, তার প্রেক্ষিতে প্রফেসর রেহমান সোবহানের সাম্প্রতিক একটি মন্তব্য একটু বলতে চাই। তিনি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনার প্রেক্ষিতে বলেছেন যে শাপলা চত্বর ও শাহবাগের যে সামাজিক ও সাংস্কৃতিক যুদ্ধ তা এখনও চলমান। শাপলা চত্বর এবং শাহবাগকে মূলত তিনি প্রতীকী অর্থে ব্যবহার করতে চেয়েছেন এই প্রগতিশীলতা এবং উগ্রবাদের চর্চার এই মুহূর্তের বাংলাদেশের বাস্তবতাকে এটি নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি রাজনৈতিক সংস্কৃতির হাল নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন, সংসদ সদস্য, এবং আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স।
আমি একটু প্রথমে এবার কামাল ভাই আপনার কাছে যেতে চাই, জনাব এস এম কামাল হোসেন। যেটি বলছিলাম প্রফেসর রেহমান সোবহানের একটা মন্তব্য আরেকবার যদি বলি, শাপলা চত্বর এবং শাহবাগের সামাজিক ও সাংস্কৃতিক যুদ্ধ এখনো চলমান, আপনি এই মন্তব্যের সাথে একমত কিনা? মূলত শাহবাগ এবং শাপলা চত্বরকে তিনি মেটাফরিক্যালি ব্যবহার করেছেন বলে আমার মনে হচ্ছে, তবে এটি কি আমরা এইভাবে বলতে পারি কিনা যে প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধ এবং তার সাথে উগ্রবাদের যে ক্ল্যাশ, সেই যুদ্ধ এখনো চলমান? জনাব এস এম কামাল হোসেন। প্রফেসর রেহমান সোবহান যে কথা বলেছেন উনি যথার্থ বলেছেন। এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে এবং এই যুদ্ধ থাকবেই। এই যুদ্ধ বাংলাদেশ যতদিন থাকবে এই যুদ্ধ থাকবেই। কারণ 70-এর নির্বাচনে আপনার 35% লোক ভোট কেন্দ্রে যায়নি। আপনি দেখেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন দেশ স্বাধীন হয়েছে তখন এই দেশের স্লোগান হয়েছে মুসলিম বাংলার স্লোগান হয়েছে। অতি বিপ্লবীরা, যুদ্ধ অপরাধীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, তাদেরকেই দিয়ে জিয়া রহমান এই উচ্ছিষ্ট সুবিধাবাদী এবং মুসলিম পরাজিত মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলাম, এদেরকে দিয়েই জিয়া রহমান বিএনপি নামক একটি দলের সৃষ্টি করেছেন সামরিক শাসক পৃষ্ঠপোষকতা। সেই দল জামাত ইসলাম এরা প্রতিনিধিত্ব করা হচ্ছে সাম্প্রদায়িক জঙ্গিবাদের, বাংলাদেশের নীতি আদর্শের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। সেই যুদ্ধ এখনও হচ্ছে। আপনি শাপলা চত্বর, হ্যাঁ শাপলা চত্বর ছিল সাম্প্রদায়িক শক্তির পথিক, শাপলা চত্বর ছিল জঙ্গিবাদের পথিক, শাপলা চত্বর ছিল মুক্তিযুদ্ধের বিরোধীদের পথিক। সেখানে বিএনপি এবং এরশাদ সাহেব যেও সমর্থন করেছেন আপনি দেখেছেন, কিন্তু কিন্তু প্রগতিশীল রাজনৈতিক দল কিন্তু সেখানে যায়নি। আওয়ামী লীগ তো যায়নি, তার বাইরেও যারা প্রগতিশীল রাজনৈতিক দল ছিল তারা কিন্তু যায়নি, আপনি দেখেছেন। তো সেই শাপলা চত্বর, তারা এইখানে শাহবাগ, এখানে স্লোগান উঠেছে গোলাম আজমের বিচার, এখানে স্লোগান উঠেছে কাদের মোল্লার বিচার। এটা হলো মুক্তিযুদ্ধের, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার জায়গা, অসাম্প্রদায়িক রাজনীতির জায়গা। এটা উনি বাস্তব চিত্র তুলে ধরেছেন। আর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটও তাই। আজকে আপনি বাংলাদেশের, আমি যেটা বললাম যে 17 এপ্রিল আপনি মানেন না, আপনি 7ই মার্চ যেটা মুক্তিযুদ্ধের যারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধাদের কাছে যেটা ছিল চেতনা, এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান 73 সালে বিচিত্র একটা সাক্ষাৎকারে বলেছিল যে 7ই মার্চের বক্তৃতা ছিল তাদের কাছে গ্রিন সিগন্যাল। সেইটা যারা মানে না, যারা মনে করে যে একজন জেনারেল ফু দিছে হুইসাল বাজে দেশে, বাংলাদেশকে একদিনের মানে হঠাৎ বাংলাদেশ স্বাধীনতা হয়েছে। 1948 সালে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার ভিতর দিয়ে যাত্রা শুরু হয়েছে এই স্বাধীনতার আন্দোলন। এবং বঙ্গবন্ধু আপনি জানেন যেদিন 6 দফা দেয়, 6 দফা দেওয়ার পর বঙ্গবন্ধু 25শে ফেব্রুয়ারি লালদিঘির ময়দানে একটা বিশাল জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পতাকা উত্তোলন হয়েছিল। আমি সেই বীর চট্টলার মানুষের সামনে একটি নতুন দিগন্তের নতুন কর্মসূচি ঘোষণা করলাম, আগামী দিনের নতুনরা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন। তাই আজকে সেই ইতিহাস যারা মানে না, তারা বাংলাদেশকে মানে না। তো এটা বাংলাদেশ তো দ্বিধারায় বিভক্ত আছে, তারপরেও গণতন্ত্রের সাথে অনেক সময় কথা বলতে হয়, অনেক সময় আলোচনা করতে হয়, এটা করতে হয়। শত্রুর সাথে অনেক সময় আলোচনা করতে হয়। বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা রেহমান সোবহান স্যার যেটা বলেছেন বাস্তব চিত্র ধরেছেন। এখনও এই শক্তি বাংলাদেশকে পিছনের দিকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছেন, যেটার প্রতিনিধিত্ব করছেন বিএনপি, জামাত। এবং তাদের সাথে যে অতি বিপ্লবীরা আছে তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সময় একই কথা বলেছেন, তারাও কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর একই ভাষায় কথা বলেছেন। তারাই আজকে বিএনপি ছাত্র জনবিচ্ছিন্ন হয়ে নেতা সর্বস্বে, তারা কিন্তু তাদের সাথে সুর মিলে আজকে গত 15 বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগকে এটার কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাতে যে যুদ্ধ এখনো চলমান? এই যুদ্ধ চলমানে অবশ্যই আপনি ৭৯ থেকে ৯১ পর্যন্ত 21 বছর বাংলাদেশে টেলিভিশন, বিটিভি আর রেডিও ছাড়া কিছু ছিল না। সেখানে ৭ই মার্চ ছিল না, সেখানে মুক্তিযোদ্ধা ছিল না, সেখানে জয় বাংলা ছিল না, সেখানে 17 এপ্রিল ছিল না। সেখানে বলা হয়েছে যে ভারত, হ্যাঁ আওয়ামী লীগ ভারতের দালাল, দেশ বিক্রি করতে দিয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে নেগেটিভ প্রচার, আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধের সময় কোনো ভূমিকা রাখেন নেই। এই নেগেটিভ প্রচার একটা প্রজন্ম, 2টা প্রজন্ম, 2 যুগ
সেই জায়গার থেকে আজকে বাংলাদেশে আজকে সেখানে আপনার কি বৈশাখী মেলা ঠিকমতো পালন হতো না, সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় অনুষ্ঠান ভালোভাবে পালন করতো না, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে হতো না, উদ্দেশ্যি এবং এরা কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করত। আজকে বাংলাদেশে কিন্তু মানুষ মুক্তভাবে এই সাংস্কৃতিক আন্দোলন করতে পারছে। আজকে মানুষ মুক্তভাবে তার কথা বলতে পারছে, মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড়িয়েছেন। আজকে প্রজন্ম বুঝতে পেরেছে যে মুক্তিযুদ্ধ কি, কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হচ্ছে, কারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, কারা দেশে 30 লক্ষ মানুষ হত্যা করেছে, কারা 2,70,000 মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, কারা স্বাধীনতা বিরোধী আজকে, যার ফলে শাহবাগ গর্জে উঠছিল। এই চেতনা আছে বলেই তো শাহবাগ গর্জে উঠছিল। না, আবার একই সময় তো আমরা হোলি আর্টিজানেও দেখেছি যেখানে তরুণরা অংশ নিয়েছিল। আমরা দেখেছি শহর থেকে বিভিন্ন উচ্চশিক্ষিত তরুণরা দেশের বিভিন্ন জায়গায় থেকে নিখোঁজ হয়েছে, তারা সাম্প্রদায়িক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। সেই বাস্তবতাও তো অস্বীকার করার মতো। আমি তো বলতেছি না যে ধারা তো দুইটা আছে, কম বেশি আছে, একটা ধারার প্রতিনিধিত্ব করতেছে। আজকে বাংলাদেশে আপনি বললাম তো 21 বছর একটানা যেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা দেশ পরিচালনা করেছেন এবং বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে নিয়ে গেছেন। বাংলাদেশের স্লোগান উঠছে, আমরা তালেবান, বাংলা হবে আফগানিস্তান, এই স্লোগান উঠেছে, কেউ বন্ধ করতে সাহস পায়নি। আপনি কেউ বন্ধ করতে সাহস, এই জায়গা তো তৈরি হয়েছে, সেই জায়গাতে তো আজকে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই জায়গাতে বাংলাদেশটা এগিয়ে এসেছে। বাংলাদেশটা আজকে এগিয়ে গেছে, আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধের চেতনায় ধারায় ফিরে এসেছে। হ্যাঁ, ভুল ত্রুটি জানাই, আমি এটা অস্বীকার করি না, ভুল ত্রুটি আছে, কিন্তু তারপরেও মানুষ কথা বলার অধিকার আছে। মানুষের মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ভালো আছে, অসাম্প্রদায়িক চেতনার মানুষ ভালো আছে, জঙ্গিবাদ বিরোধী মানুষ আজকে ভালো আছে। আজকে বাংলাদেশের মানুষ ভালো আছে এবং বাংলাদেশের মানুষ তার সত্যিকারের ইতিহাসটা বুঝতে পারছেন। আপনি 35% লোক ভোট কেন্দ্রে যায়নি, স্বাধীনতার বিরোধিতা করছে। আপনি দেখেছেন যে সেদিন 72 থেকে 75 যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে সব অপশক্তি এক জায়গায় দাঁড়িয়েছেন, তাদের সন্তানরা নাই, তাদের সন্তানরা নাই। আপনি খুঁজে দেখেন তো বিএনপির কয়েকজন যারা করে, বিএনপি জামাত করে, তার কয়েকজন মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল, কয়েকজন। বিএনপির নীতি আদর্শ হচ্ছে মুক্তিযুদ্ধ। সরকারের সমালোচনা করতে পারে, কমিউনিস্ট পার্টি সরকারের সমালোচনা করতেছে বা জাসদ বাসদ সমালোচনা করতে পারে, সমালোচনা গঠনমূলক সমালোচনা করতে পারে। সরকার বলতে সে যে রাজনীতিকে ধারণ করে, আমি তো ওই রাজনীতিকে ধারণ করি না। সে যে কথাগুলো বলছে ওই কথাগুলো তো আমি ধারণ করি না, আমি আওয়ামী লীগ করি। এখানে তার আদর্শ আর আমার আদর্শ তো মিল হবে না, কিন্তু একটা জায়গায় মিল হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। একটা জায়গায় মিল হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশের। হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রে তার চিন্তাধারা আমার চিন্তাধারা এক হবে না। আমার এখানে ধরেন, আমি যদি বলি আমার এখানে 1000 কোটি টাকার মালিক আছে, আবার রিক্সা চালক আওয়ামী লীগ করতেছে। ধন্যবাদ জনাব কামাল হোসেন। জনাব রহিন হোসেন প্রিন্স, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা ভালো আছে, অসাম্প্রদায়িক চেতনার মানুষরা ভালো আছে, জনাব কামাল হোসেন বললেন। আপনার মন্তব্য শুনতে চাই। মগজ মনন থেকে কি আসলে সেই আচ্ছা, ওটার এক কথা উত্তর দেওয়া যায়, কিন্তু তার আগে আমি একটু আসি যে আজকে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, আমি এই জায়গাটা একটু থাকি। দেখুন, মানে আপনি যে রাজনৈতিক সংস্কৃতির হালটা নিয়ে বললেন, আমি যদি এর প্র্যাকটিক্যাল পজিশনটা একটা দিক বলি, অত আলোচনায় যাচ্ছি না। আপনি দেখেন আজকে ছাত্র অঙ্গন, বিভিন্ন অঙ্গনে যদি দেখেন, আসলে বাস্তবতাটা কি, এন্টি পলিটিক্যাল অবস্থানটাই প্রধান। স্বীকার করি আর না করি, তথ্যপত্র তাই বলে। হ্যাঁ, অনেক সময় ক্ষমতাসীনদের সাথে যারা যাচ্ছে, আপনি দেখেন কতটুকু আদর্শ আর কতটুকু টিকে থাকার জন্য এটার অল্টারনেট নাই, কোনটা আপনি চিন্তা করে দেখতে পারেন, এটা গবেষণা করে দেখেন। আমি কোনটা চ্যালেঞ্জ করছি না, আমাদের অবজারভেশন বললাম আর কি। তার মানে প্রকৃতপক্ষে আমরা একটা আমার বয়ানটা আগে যেটা বলেছিলাম সেখানেই বলি যে ওই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি যেটা 50 বছরের বাংলাদেশে, হ্যাঁ আচ্ছা ডিস্টোরটা পরে বলি, যে এইটা যেটা করা উচিত ছিল সেই জায়গাটাকে আসলে হয়নি, বরঞ্চ ডিটোরেট করেছে। ওই কথাটাই বলার চেষ্টা করেছি। এখন আমি অন্য দু একটা পয়েন্টে বলি। এখন দেখেন, এখানে কামাল ভাই তার কথা বলেছেন, অনেক কথা তো বটেই, যথার্থ তো অনেক কথা কারেক্ট, সেটা ঠিক, কিন্তু উনি ওনার দলীয় পজিশন এবং হয়তো একদিকেই বেশি বলেছেন, সেটা ওনার বিষয়, আমার ব্যাপার না। কিন্তু আমি বলছি আজকে সে আলোচনা হলে হয়তো তুলে ধরতে পারতাম, আপনি নিক্তিতে মাপতে পারি কার সময় কতটুকু কম বেশি ছিল, সেটা অন্য আলোচনা, আমি দিকে যাচ্ছি না। কিন্তু ধরুন বোঝার জন্য বলি, আপনি যখন অ্যাটিটিউডের কথাটা বলি,
মুক্তিযুদ্ধের পরে, কে না জানে আমাদের 1 জানুয়ারি 1973-এ ডাকসু এবং ছাত্র মিছিলে গুলি করে হত্যা করা হয়েছিল। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদক্ষ তাকে হত্যা করা হয়েছিল। মানে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটলেও কিন্তু নানাভাবে পলিটিক্যাল সংস্কৃতির ধারাটা এত সবের পর অব্যাহত রেখেছিলাম আমরা। হ্যাঁ, আমাদের সেটা নিয়ে সমালোচনা আছে, অনেকে মনে করলে আপোষকামিতা কিনা, তা না, আমরা কিন্তু পলিটিক্যাল সংস্কৃতির ধারাটা অব্যাহত রাখার জায়গায় গেছিলাম। এমনকি আজকে যে দলটি ক্ষমতায়, তারা ধরেন অ্যাটিচিউডটা, ওই যে আমি অর্থনীতির কথাটা কেন বললাম, ওই জিনিসটা না বুঝলে আমাদের রাজনৈতিক অঙ্কন, আমরা এটাকে রাজনীতিকে বিজ্ঞান মনে করে ওই অঙ্কের জায়গায় যাই। বঙ্গবন্ধু তার বক্তৃতার সময় কী ছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, জনগণের অধিকার চাই। তা আপনি কোনটা, এখন কি সেটা আছে, না যেনতনভাবে আগে প্রধানমন্ত্রিত্ব চাই ওটা পরে, মুখে যাই বলি না কেন ডিফ্যাক্ট কোনটা, এটা আপনি তো বলে দিলাম। আপনি কোনো দলের কম বেশি এটা দেখতে পারেন। সুতরাং ওইটা যখন প্রধান হয়ে যায় তখন কিন্তু আপনি আপনার অঙ্কটা বিবেচনা করবেন। আবার এন্ডিং রেজাল্ট হচ্ছে প্রধানমন্ত্রিত্ব, তার জন্য যিনি আছেন থাকার জন্য যা যা করতে হবে, আর ওইখানে যাওয়ার জন্য যা যা করার তাই করতে হবে। নীতি আদর্শ বা ওই যে একটু আগে আপনি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকর কথা বললাম, ওইটা কিন্তু ডিস্টোর হতে বাধ্য, ইচ্ছা করলে আপনি পারবেন না। ভিত্তিটা হচ্ছে ওই জায়গায়, আমরা সেটা মনে করি। এখন আপনি দেখেন, আজকে তো অনেক দিন হয়ে গেল মুক্তিযুদ্ধের পরে এই সরকার ক্ষমতায় আছে। মুক্তিযুদ্ধের হ্যাঁ আন্দোলনে তো চ্যাম্পিয়ন রোল, তাদেরই তো প্রধান ভূমিকা ছিল। কিন্তু আজকে কোথায় হয়েছে? আজকে যে আপনি রেহমান সোবান স্যারের সাথে কথাটা বললেন, উনি কারেক্টলি বলেছেন, কিন্তু এখানে আরও অনেকগুলো কথা ছিল। আমি তার ছোট্ট কথা বলি। ওইখানে কিন্তু বলা আছে ওই পুরো সেমিনারটায় যে গণতন্ত্রহীন পরিবেশে এই যে সাম্প্রদায়িক শক্তি, মানে যেটাকে উনি শাপলা চত্বর মিন করছে, তারা কিন্তু বেড়ে উঠছে এবং গণতন্ত্রহীন পজিশন থাকলে ওটা বেড়ে উঠবে। ওই আলোচনা আপনি ভালো করে পড়লে দেখবেন। এখন আপনি আসি, নিঃসন্দেহে আমরা তো দমন করবই, মুক্তিযুদ্ধ বিরোধী ৭১-এর ঘাতক বিচার করব, কিন্তু এই বিচারের মনে রাখতে হবে তার তো একটা পলিটিক্স আছে। আপনি সেই পলিটিক্সের বিরুদ্ধে অবস্থান নিয়ে করতে হবে। আপনি যে শব্দটা ইউজ করেছেন, আমি আপনারটা ইউজ করি, কারেক্টলি বলেছেন, বিকল্প ন্যারেটিভটা কি? সেই বিকল্প ন্যারেটিভ দুইভাবে করতে হবে। তারা যে রাজনীতিটা করে, সাম্প্রদায়িক রাজনীতি, যেটা কামাল ভাইও বললেন, তার বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করার কাজ করতে হবে। আর আমরা যে অল্টারনেট একটা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং অসাম্প্রদায়িক রাজনীতি জনগণের পক্ষে করছি, সেইটাকে শো করতে হবে। আপনি সেইটা না করে যদি অভিন্নতা দেখা যায় যে ঠিক আছে এখন বিএনপি, জামাত এবং অন্যরা পানি খাওয়াতে গেল, আর এক সময় তো আওয়ামী লীগের নেতারাও তো জলিল ভাইয়ের সময় তারা তো 5 দফা স্বাক্ষর করেছিল, বলতে পারে কৌশলগত কারণে। তার কৌশলগত কারণে কতদিন? আপনি যদি অসাম্প্রদায়িক রাজনীতি চিন্তা করেন, তাহলে তো আপনাকে প্রতি মুহূর্তে তার প্রমাণ করতে হবে রাজনৈতিকভাবে আপনি ওইটা করছেন। তো ওইটা করছেন নাকি আরও বেশি আপোষকামী হয়ে যাচ্ছেন? আমি বলছি সে মূল্যায়নের জন্য আমি কথাটা তুলিনি, আমি তুলেছি এই কারণে যে আপনি যদি ওই কাজগুলো করতে থাকেন, তাহলে কিন্তু ওই যে যাদের বিরোধিতা আমরা করেই মুক্তিযুদ্ধের ধারার বাংলাদেশ থেকে অগ্রসর করতেছি, তারা কিন্তু বিকল্প ন্যারেটিভটা পাবে না। তখন সে মূল্যায়ন করবে ইমিডিয়েট পজিশন দেখে, ইমিডিয়েট দেখবে যে আর এই কথা তো সব একই বলে, কারণ তার চেতনার স্তরের কারণে সে সবাইকে কিন্তু অ্যামালগামেট করে ফেলবে। তা দুর্নীতি, লুটপাট কোন সময়, হাওয়া ভবন এক সময় ছিল, এখন তো ঘরে ঘরে খাওয়া ভবন চিন্তা কিন্তু ওই জায়গায় চলে আসবে। আসল জায়গাটা মুক্তিযুদ্ধের চেতনা এবং অন্যরা থাকবে না। কারণ আপনি মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকতার ন্যারেটিভটা করতে গেলে আপনি তাহলে কোনটাই করতে হবে? সেটা করতে হবে মুক্তিযুদ্ধ মানে অন্তত পক্ষে আপনাকে তো এটা বিবেচনা করতে হবে ওই ন্যারেটিভটা কী হবে। এক এক দলের এক এক ধরনের কাছে আমরা পরিষ্কার ভাষায় বলি, এই যে এপ্রিল মাস এখনও শেষ হয় নাই, 17 এপ্রিল যে ঘোষণা পাঠ করা হয়েছিল, তাতে যে প্রধান ছিল কি, সাম্যের দেশ হবে, প্রতিটি নাগরিকের মর্যাদা নিশ্চিত করা হবে, তারপর হবে কি সামাজিক ন্যায় বিচার। শুধু এইটা না, অনেকে এইটুক বলে, আমরা মনে করি যে না এইটা শুধু মুক্তিযুদ্ধের চেতনা, এর সাথে যুক্ত করতে হবে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান এবং তারপর 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্যে পরে আমরা যে 72-এর সংবিধান অর্জন করেছিলাম, তার 4 মূলনীতি, রাষ্ট্রীয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই টোটালিটিতেই কিন্তু আনতে হবে। আর আপনি যদি আরও সরলীকরণ করে বলেন, হ্যাঁ অবশ্যই ভোটের অধিকার, জনগণ যাকে নির্বাচিত তার হাতে ক্ষমতা দেওয়া, আর একটা হচ্ছে বৈষম্যের অবসান করা, যেটা আমরা তখন পশ্চিমী বৈষম্য এবং পূর্ব পাকিস্তানের বৈষম্যের কথা বলো তো, আর ক্ষমতা দেয়নি তাই। তা আপনি মিনিমাম এই জায়গাগুলোকে তার বাস্তবসম্মত কাজগুলো যদি না করতে পারি আমরা, তাহলে কিন্তু আপনি মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক চেতনার জায়গাটা কিন্তু করতে পারবেন না। এবার আপনি দেখেন, আমার মনে হয় যেটা ভালো উদাহরণ হবে, আজকের এটা শোনার পরে আপনাদের দিক থেকে বা পত্রিকার মাধ্যমে আপনি বা আপনার টেলিভিশনের মাধ্যমে মানুষের কাছে যান, যে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে তারা আজকে কিন্তু গুমড়ে কাঁদছে,
যার জন্য হ্যাঁ উদীচিত প্রতিবাদে সমাবেশ করেছে, উদীচির কথা বাদ দেন, যে সম্মিলিত সাংস্কৃতিক জোট তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ রাখা হয়েছে, তার সাবেক নেতারাই বলতে বাধ্য হয়েছে পয়লা বৈশাখের এই সিদ্ধান্ত মানি না। এটা তো রক্তক্ষরণের পরেই কিন্তু এইগুলো হয়। আপনি খালি একদিকে আপনি পূজা পার্বণ বাড়লে আর একদিকে ওয়াজ মাহফিল বাড়লেই যদি মনে করেন সহাবস্থান নিশ্চিত হয়েছে, মোটেই তা না। হ্যাঁ, যার যার ধর্মীয় কাজ তারা করবে। আমরা যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলি তা তো হচ্ছে যার ধর্ম সে পালন করবে, সেটাই। কিন্তু রাজনীতিতে ধর্মের ব্যবহার চলবে না। তাহলে সেই জায়গাটা করতে গেলে আপনাকে তো ওই ধরনের একটা সংগ্রাম করেই কাজটা করতে হবে। কিন্তু আপনি দেখেন আজকে যারা অসাম্প্রদায়িক চেতনার মানুষ তাদেরও গুমড়ে গুমড়ে কাটছে। সুতরাং এই যে দুইটা কথা বললেন সেইটার কোনো আমরা এটা দেখি না। কিন্তু আমি বলছি যে যদি আজকে আমার কথাটা এইটাই এই পর্বে শেষ করতে চাই, রাজনৈতিক সংস্কৃতি যদি রাজনৈতিক সংস্কৃতি মানে আমি এই কথাটা একটু উত্তর দিয়ে দিই, তার মানে অবশ্যই আমি এই কথাটা একটু কেমন লাগবে তবুও বলি, আমি সিল্লা কাইটা লবণ লাগাবো রাজনৈতিকভাবে। আমার কমিউনিস্ট পার্টির ত্রুটি থাকলে অবশ্যই আওয়ামী লীগ বিএনপি বলবে, আওয়ামী লীগ বিএনপিকে আমি ছাড় দেবো না, সিল্লা কাইটা লবণ লাগাবো, সেটাও অন্য আলোচনা। দুর্নীতি থেকে শুরু করে সবটা, কোনোটাই বাদ দেবো না। কিন্তু পলিটিক্যাল সংস্কৃতি মানে হচ্ছে দুর্নীতির সাথে তো আপোষ করা না। পলিটিক্যাল সংস্কৃতি মানে হচ্ছে যার যার সহাবস্থান নিশ্চিত করে জনগণের সামনে যথাযথভাবে তথ্য তুলে ধরেই কথা বলা। সেই কাজটা করলেই কিন্তু আপনি দেখবেন অনেক সংকট দূর হবে। কিন্তু পারবেন না, আমি ওইটাই বলছি। আপনি প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থায় এই ব্যবস্থা বহাল রেখে ওইটাই যখন প্রধান হয়ে যাবে রাজনীতির কি বলবো হাতটা ওইটাই প্রসারিত করার, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে পারবেন না। একটু ছোট্ট করে যেমন কামাল হোসেনের 1.5 মিনিট সময় আছে, মানে এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশের আদর্শ চিত্র যেটি আপনারাও চান যে আদর্শ চিত্রের দিকে যাচ্ছে, এই যুদ্ধ শেষ করে সেদিকে যাওয়া আসলে সম্ভব কিনা জনাব কামাল হোসেন 1.5 মিনিটে বলবেন। হ্যাঁ, বাংলাদেশ তো অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছেন। পীর সাহেব বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা ডুকরে ডুকরে কাঁপছে, এটা ঠিক না। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক চেতনার মানুষ আজকে শেখ হাসিনার নেতৃত্বে আছে। যারা মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে আওয়ামী লীগের ত্রুটি ধরুক কিন্তু বিএনপির সাথে মিলানোর চেষ্টা করে, আমি মনে করি পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে দুর্বল করে, অসাম্প্রদায়িক শক্তির চেতনাকে দুর্বল করে, সাম্প্রদায়িক শক্তিকে অনুপ্রাণিত করে। আওয়ামী লীগের ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি যখন বিএনপির সাথে একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ তাকে যখন মিলানোর চেষ্টা করবেন, তখন আপনি, কারণ এই দেশে আওয়ামী লীগ ক্ষমতা এসে বলে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের বিচার হয়েছে, এটি কেউ পারত না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বলে আমি আর একটু বলি, হ্যাঁ এটি হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই আজকে আমি তো আবারও বলছি যে বাংলাদেশে প্রতিটি পর্ব স্বাধীনভাবে পালন করতেছে। আগে মানুষের দম বন্ধ হয়ে আসতো। আমি মনে করি যারা রাজনীতির ভুল ব্যাখ্যা দেয় জনগণ থেকে তারাই বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে বলেই আজকে বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারছেন না। ধন্যবাদ জনাব ইসলাম কামাল হোসেন এবং রহিম হোসেন প্রিন্স, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইনসাইট পলিটিক্স। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।